দুইটি রাজনৈতিক দলের উপর ভর করে টিকে আছে অন্তর্বর্তী সরকার। মির্জা আব্বাসের মন্তব্য, আওয়ামী লীগ সমর্থকদের ভোট দেশপ্রেমিক দল পাবে বলে আশাবাদ। বিএনপির মনোনয়ন নিয়ে বিভিন্ন স্থানে উল্লাস, খালেদা জিয়ার নির্বাচন করার সিদ্ধান্তে ফেনীতে উচ্ছ্বাস, বিক্ষিপ্ত সংঘর্ষ কিছু এলাকায়। গণভোট নিয়ে এক সপ্তাহের মধ্যে রাজনৈতিক দলগুলোর ঐকমত্যে আসার সম্ভাবনা দেখছেন না বিশ্লেষকরা। দেশের স্বার্থে দলগুলোকে একত্রে বসার পরামর্শ। নিবন্ধন পাচ্ছে এনসিপি, জানালেন ইসি সচিব। প্রতীক দেওয়া হয়েছে শাপলা কলি। নির্বাচন পরিচালনা নাসিরুদ্দিন পাটোয়ারিকে প্রধান করে কমিটি। আওয়ামী সরকারের আমলে বাংলাদেশে জলবায়ু নেয়া 900-র মতো প্রকল্পে 2100 কোটি টাকার দুর্নীতি হয়েছে, টিআইবির তথ্য। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। অন্তর্বর্তী সরকারের নিজস্ব ক্ষমতা নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি জানান, দুইটি রাজনৈতিক দলের উপর ভর করে টিকে আছে সরকার। আওয়ামী লীগ সমর্থকদের ভোট দেশপ্রেমিক দল পাবে বলেও আশাবাদী মির্জা আব্বাস। রিপোর্ট করছেন সিকান্দার রহমান। রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, সাবেক মন্ত্রী, অবিভক্ত ঢাকার সবশেষ মেয়র সাদেক হোসেন খোকার 6ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভার আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। এ সময় ঢাকা 6 আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন জানান, সাদেক হোসেন খোকাকে কারাগারে বন্দী রেখে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত করা হয়েছিল। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের নেতা দেশনায়ক তারেক রহমানকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই। খুব সম্ভবত আমার বাবার স্মৃতির প্রতি ওনারা স্মরণ রেখেই আমাকে ঢাকা 6 থেকে প্রাথমিকভাবে মনোনয়ন দিয়েছেন। আমি আপনাদের অনুরোধ জানাবো যে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আমরা দীর্ঘদিন যাবৎ লড়াই সংগ্রাম সব কিছুই একসাথে পাশাপাশি করে আসছি। দল যাকেই মনোনয়ন দেখ বা না দেখ, আমরা ইনশাল্লাহ ধানের শীষের প্রার্থীদের বিজয়ী করার জন্য ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির পক্ষ থেকে সর্বোচ্চ ধরনের প্রচারণা এবং নির্বাচনের অন্যান্য যে ধরনের প্রস্তুতি প্রয়োজন সেটি আমরা করব ইনশাআল্লাহ। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তোলেন। গণভোট ইস্যুতে রাজনৈতিক দলগুলোকে সিদ্ধান্ত নেওয়ার আহ্বানের সমালোচনাও করেন তিনি। জনগণ ঠিক করবে রাষ্ট্র কিভাবে চলবে না চলবে। ওই 10-20 জন 50 জন মিলে ঠিক করে দিবে যে দলের কোনো অবস্থানে নাই, তারা ঠিক করে দিবে দেশ কিভাবে চলবে। এটা কি জনগণ মানবে? জনগণ সেটা মানে না। কাজে জনগণের কথাই বিএনপি বলে, আর দেশের কথাই আমরা বলি, মানুষের স্বার্থের কথা বলি। বিএনপি নিজেদের ক্ষমতার জন্য কথা বলে না। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, একটা দলকে প্রতীক দেওয়ার মধ্য দিয়ে প্রমাণ হয় সরকারের নিজস্ব ক্ষমতা না থাকার। এ সময় আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের সমর্থকদের ভোট জামাতের দিকে যাবে না বলেও ব্যাখ্যা দেন তিনি। এই সরকার দুটি দলের উপরে, একটি তাদের নিজস্ব সৃষ্ট দল আর একটা পুরনো দল, এদের উপরে ভর করে এই সরকার টিকে আছে। তারা লাফাচ্ছে এই কারণে, তারা বুঝে নিছে যে আওয়ামী লীগের ভোটগুলো আমরাই তো পাবো, এরকম একটা ধারণা তার হয়ে গেছে। না, এটা সঠিক নয়। সকল আওয়ামী লীগের অন্য কাউকে ভোট দেবে না, তারা দেশপ্রেমিক দলকেই ভোট দেবে। নির্বাচনে সবাইকে এক হয়ে দলীয় প্রতীক ধানের শীষের জয়লাভ নিশ্চিতে কাজ করার আহ্বানও জানান মির্জা আব্বাস। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে। সিকান্দার রহমান, বাংলা ভিশন, ঢাকা। সাবেক মন্ত্রী ও অবিভক্ত ঢাকার সবশেষ মেয়র সাদেক হোসেন খোকার 6ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে রাজধানীর জুরাইন কবরস্থানে শ্রদ্ধা জানিয়েছে বিভিন্ন শ্রেণীর মানুষ। সকালে বিএনপি ও এর অঙ্গ সংগঠন এবং সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং পরিবারের সদস্যদের নিয়ে জুরাইন কবরস্থানে যান ঢাকা 6 আসনে ধানের শীষে প্রার্থী ইশরাক হোসেন। এ সময় মরহুম সাদেক হোসেন খোকার প্রতি শ্রদ্ধা জানান ইশরাক হোসেন সহ পরিবারের সদস্যরা। এরপর দলের নেতাকর্মীরাও সাদেক হোসেন খোকার প্রতি শ্রদ্ধা জানান। এ সময় মরহুম সাদেক হোসেন খোকার আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় মোনাজাত করা হয়। পরে জুরাইন কবরস্থানে কোরআন খানি ও মিলাদ মাহফিল হয়। এ সময় ইশরাক হোসেন বলেন, সাদেক হোসেন খোকা দীর্ঘ জীবন রাজনীতি করেছেন, চিকিৎসার জন্য বিদেশে গিয়েছেন। শেষ সময় দেশের মানুষের মাঝে ফিরতে চেয়েছিলেন। নেতাকর্মী পরিবারের সাথে সময় কাটাতে চেয়েছিলেন, কিন্তু স্বৈরাচারী হাসিনা তাকে ফিরতে দেননি। মানুষের জন্য সাদেক হোসেন খোকার রাজনীতি থেকে শিক্ষা নিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে কাজ করার আহ্বান জানান ইশরাক হোসেন। ঢাকা 6 আসন, সেই আসন থেকে
আমাকে প্রাথমিকভাবে মনোনয়ন দেওয়া হয়েছে, আলহামদুলিল্লাহ। এমন কোনো বিষয় হয়ে যায় না যে আমাদেরকে এখন এটা নিয়ে বিজয় মিছিল করা বা আনন্দ করার মতো কোনো কিছু হয়ে যায় নাই। এটা এখন আমাদের একটা দায়িত্ব, বিশেষ করে এই আসনের যারা ভোটাররা রয়েছেন, যে কোনো উপায়ে আমরা ভোটারদেরকে মন জয় করে, ভোটারদের সংগঠিত করে এই আসনটি যাতে আমরা দলের যে আমাদের উপর আস্থা রেখেছে সেই আস্থার প্রতিদান দেই এবং এই আসনটি বিজয়ী করে নিয়ে এসে আমাদের নেতা দেশ তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য উনি যাতে আগামীতে রাষ্ট্র ক্ষমতায় যেতে পারেন, বাংলাদেশকে সংস্কার করতে পারেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারেন, সেই লক্ষ্যে আমরা কাজ করে যাব। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত মিশরের রাষ্ট্রদূত ওমর ফাহমি। মঙ্গলবার সকালে 11টায় গুলশান চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটি ও চেয়ারপারসন ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটি সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ও বিএনপি যুগ্ম মহাসচিব জনাব হুমায়ুন কবির এবং বিএনপি সাংগঠনিক সম্পাদক ও চেয়ারপারসন পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটি সদস্য শামা ওবায়েদ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন পেয়ে দেশের বিভিন্ন জায়গায় আনন্দ উৎসব সহ নানা কর্মসূচি পালন করেছেন মনোনয়ন পাওয়া বিএনপি নেতা এবং তাদের কর্মী সমর্থকরা। ধানের শীষের জয় নিশ্চিত করার আশা তাদের। এছাড়া দলের মনোনয়ন না পেয়ে বিভিন্ন জায়গায় হরতাল, বিক্ষোভ, সড়ক অবরোধ সহ নানা কর্মসূচি পালন করেছেন মনোনয়ন বঞ্চিত নেতা ও তার সমর্থকেরা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। সিলেট 2 আসনে বিএনপির মনোনয়ন পাওয়ার পর হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করেছেন নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তাহসিনা রুশদিত লুনা। সকালে দলীয় নেতাকর্মী নিয়ে তিনি মাজার জিয়ারত করেন। পরে সাংবাদিকদের সাথে আলাপকালে দলীয় হাইকমান্ডের প্রতি কৃতজ্ঞতা জানান। আমার হাজবেন্ড গুম হওয়ার পর থেকে আমি এখানে কাজ করেছি 13 বছর ধরে। তো আমি তাদেরকে সংগঠিত করে রেখেছি, তারা সংগঠিত আছে ইনশাআল্লাহ। তো আমি সে কারণে আমি মনে করছি যে আমি অবশ্যই একটা ভালো অবস্থানে থাকবো ইনশাআল্লাহ। এদিকে ফেনী 1 আসনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মনোনয়ন ঘোষণায় জেলা জুড়ে বইছে আনন্দের বন্যা। সকালে ছাগলনাইয়া উপজেলা সদরে বিএনপির উদ্যোগে ফেনী 1 আসনের সাংগঠনিক সমন্বয়ক ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনুর নেতৃত্বে এক আনন্দ মিছিল বের হয়। পরে সংক্ষিপ্ত সমাবেশ হয়। অন্যদিকে যশোরে 1 আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি। মনোনয়ন পেয়েই তিনি নিজ মা ও বাবা এবং জুলাই গণ অভ্যুত্থানে নিহতদের কবর জিয়ারত করেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি নলছিটি 2 আসনে বিএনপির প্রার্থী হিসেবে সাবেক এমপি ইসরাত সুলতানা ইলেন ভুট্টোর নাম ঘোষণায় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ ও আনন্দ বিরাজ করছে ঝালকাঠিতে। এদিকে টাঙ্গাইল 5 আসনে বিএনপির মনোনয়ন ঘোষণার দাবিতে মিছিল হয়েছে। বিকেলে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও মনোনয়ন প্রত্যাশী ফরহাদ ইকবালের উদ্যোগে পৌর উদ্যান থেকে মিছিল বের হয়। মেহেরপুর 2 গাংনী আসনের বিএনপির প্রার্থী আমজাদ হোসেনের অফিসে হামলার অভিযোগ উঠেছে জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টনের সমর্থক ও নেতাকর্মীদের বিরুদ্ধে। মঙ্গলবার সকাল 11টা থেকে 2 দফায় হামলার ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকে বন্ধ রয়েছে গাংনী উপজেলা শহরের দোকানপাট। বিক্ষোভ করছেন নেতাকর্মীরা। এদিকে সাতক্ষীরা 3 আসনে কেন্দ্রীয় বিএনপির সদস্য ডাক্তার শহীদুল আলম মনোনয়ন না পাওয়ায় জেলায় অর্ধদিবস হরতাল ও সড়ক অবরোধ করে প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন তার কর্মী সমর্থকরা। নলতা হাসপাতাল মোড়ে বেলা 11টায় সড়ক অবরোধ করে তারা। অন্যদিকে বিএনপির মনোনয়নকে ঘিরে চট্টগ্রামের সীতাকুণ্ডে মহাসড়ক অবরোধ করায় দলের 4 নেতাকে বহিষ্কার করা হয়েছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। জনস্বার্থ বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সীতাকুণ্ড উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আলাউদ্দিন মনি, সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন বাবর, সীতাকুণ্ড পৌর বিএনপির আহ্বায়ক মামুন এবং যুবদলের সোনাইছড়ি ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মমিন উদ্দিন মিন্টুকে দলের প্রাথমিক সদস্য সহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। বাংলা ভিশন নিউজ ডেস্ক।
অবিভক্ত ঢাকার সর্বশেষ মেয়র ঢাকা মহানগর বিএনপির সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ সন্ধ্যায় স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে গোপীবাগে সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টারে এক আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এই বীর মুক্তিযোদ্ধার আত্মার শান্তি কামনায় দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস.এম. জিলানী, সাদেক হোসেন খোকার কনিষ্ঠ পুত্র ইশফাক হোসেন ও ভাতিজা মাসরুর হোসেন। এ সময় মাসরুর তার চাচার আত্মার মাগফিরাতের জন্য দোয়া চান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সভাপতি এ জহিরুদ্দিন তুহিন। এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় স্বেচ্ছাসেবক দল সহ অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। একজন মানুষ, একজন নেতা এরকম হতে পারে আমি আসলে বিশ্বাস করতে পারি না। আমি যখন 2008 সালে প্রথম ধানের শীষে মার্কায় নমিনেশন পেলাম, খোকা ভাইকে সালাম করতে গেলাম। খোকা ভাই আমাকে 1 লক্ষ টাকা দিয়ে বলে, এলাকায় যা কাজ কর, শুরু করে দাও, সামনে অনেক কিছু করতে পারবে। দোয়া নিয়েছিলাম খোকা ভাইয়ের কাছ থেকে। খোকা ভাইকে হারিয়ে আমরা একজন আমাদের যোগ্য দায়িত্বশীল অভিভাবককে হারিয়েছি। এই শূন্যস্থান পূরণ হবার নয়, মন খুলে দোয়া করি আল্লাহ যেন আমাদের প্রিয় ভাইকে জান্নাতবাসী করেন, আল্লাহ যেন তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন। আমার চাচা মরহুম সাদেক হোসেন খোকা সাহেবের আত্মার মাগফিরাত কামনা করে আজীবন এরকমই প্রত্যেক বছর আমরা যাতে ওনার মৃত্যুবার্ষিকীতে আরও বেশি বেশি মানুষের দোয়া পাই, যাতে মানুষের চোখের কান্নার বিনিময়ে আল্লাহ ওনাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করে। জুলাই সনদ এবং গণভোট নিয়ে সমমনা দলগুলোর মতবিরোধকে গণতান্ত্রিক সৌন্দর্য বলে মনে করেন জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর শেষে মঙ্গলবার সকাল 6টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। এ সময় বিপুল পরিমাণ নেতাকর্মী তাকে স্বাগত জানায়। বিমানবন্দরে তিনি সাংবাদিকদের বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের জন্য পুরো প্রস্তুত তার দল। 1 বছর আগেই জামাতের প্রার্থী ঘোষণা করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, সময় হলেই চূড়ান্ত ঘোষণা আসবে। আবারও দলের আমির নির্বাচিত হওয়া প্রসঙ্গে ডাক্তার শফিকুর রহমান বলেন, এটি কোনো নেতা নির্বাচন নয়, বরং দলের কর্মীরা তার উপর দায়িত্ব অর্পণ করেছেন। তাদের সাথে সেখানে মিলিত হওয়ার সুযোগ শুরু করি ভাই, আটটান দিলে পড়ে বাফেলো, মিশিগান এবং সর্বশেষ ছিল আমাদের মধ্যে মতানৈক্য হোক, তবে দোয়া করেন মত বিরোধ যেন না হয়। মতের ভিন্নতা থাকবে, এটাই গণতন্ত্রের সৌন্দর্য। সব দল তো এক দল নয়, সবগুলা দল ভিন্ন ভিন্ন, তাদের দৃষ্টিভঙ্গিতেও কিছু পার্থক্য থাকবে, এটাই স্বাভাবিক। আমরা সকলের মতকে শ্রদ্ধার সাথে দেখি, তবে আমরা নিজেরা যে মতটা প্রকাশ করি, আমরা চেষ্টা করি চিন্তা ভাবনা করে জাতির স্বার্থেই সেই মতগুলা প্রকাশ করার। অতএব মতানৈক্য এটা ডেমোক্রেসির সৌন্দর্য, এটার জন্য এখানে বিরোধ লেগে গেছে অথবা অনৈক্যে একেবারে দেশ অস্থির হয়ে গেছে, আমরা এটুকু চিন্তা করতে রাজি নই। নিবন্ধিত দল জোট করলেও নিজ দলের প্রতীকে ভোট করতে হবে এমন বিধান রেখেই গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও সংশোধন অধ্যাদেশ 2025 জারি করেছে সরকার। সোমবার আইন মন্ত্রণালয় এই অধ্যাদেশের গেজেট জারি করেছে। এর আগে 23 অক্টোবর উপদেষ্টা পরিষদের বৈঠকে আরপিও সংশোধন অধ্যাদেশের খসড়ার নীতিগত অনুমোদন করে। এরপর জোট মনোনীত প্রার্থীকে নিজ দলের প্রতীকে ভোট করা নিয়ে বিএনপি আপত্তি তুললেও জামাত ও এনসিপি 20 ধারার এই সংশোধন বহাল রাখার দাবি জানায়। এ নিয়ে টানাপোড়েনের মধ্যে সেই বিধান রেখেই অধ্যাদেশ জারি করা হলো। ফলে ত্রয়োদশ সংসদ নির্বাচনে একাধিক নিবন্ধিত দল জোট করলেও জোট মনোনীত প্রার্থী বড় দলের বা অন্য দলের প্রতীকে ভোট করতে পারবে না, নিজ দলের প্রতীকে ভোট করতে হবে। নিবন্ধন পাচ্ছে এনসিপি সহ 3 দল। নির্বাচন কমিশন ইসি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহ 3টি রাজনৈতিক দলকে নিবন্ধন দিচ্ছে নির্বাচন কমিশন। বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এই তথ্য জানান। 3টা দলের কাগজপত্র সঠিকতায় পেয়েছি এবং সেই 3টার দল হচ্ছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী, বাংলাদেশ আম জনগণ পার্টি এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এই 3টা দলের ব্যাপারে এই নতুন প্রার্থিত নিবন্ধনের বিষয়ে এটা কমিশন মনে করেছেন যে এই 3টা দল রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে পারেন এবং তাদের ব্যাপারে আগামীকাল পত্রিকায় আমরা বিজ্ঞপ্তি দিব। অবশেষে ইসির মনোনয়ন এবং দলীয় নির্বাচনী প্রতীক নিশ্চিত হওয়ার পর পুরোপুরি নির্বাচনী আবহ জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে।
সংস্কার বাস্তবায়নের পক্ষে থাকা দলগুলোর সঙ্গে জোটে যাওয়ার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির নেতারা। এ সময় তারা অভিযোগ করে বলেন, দেশের সংস্কারের আন্দোলন যখন গতি পেয়েছে ঠিক তখনই বিএনপি মনোনয়ন বাণিজ্যে জড়িয়ে পড়েছে। বর্তমান রাজনৈতিক কাঠামোয় সুষ্ঠু গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয় বলে মত তাদের। ফজলে রাব্বির রিপোর্ট। বিকেলে রাজধানীর বাংলা মোটরে রাষ্ট্র গঠন ব্যর্থতার অনিবার্য পরিণতি শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি। এতে যোগ দেন দলটির কেন্দ্রীয় নেতারা। এ সময় তারা অভিযোগ করে বলেন, সংস্কার প্রশ্নে বিএনপি এদেশের মানুষের সঙ্গে প্রতারণা করছে। দেশের প্রতিটি গণঅভ্যুত্থানের বড় সুবিধাভোগী দল বিএনপি। আমির খসরু সাহেবের কথা শুনেছেন, কিসের গণভোট? গণভোট কিছু নাই, ইলেকশনের দিন হলে হইতে পারে, এইভাবে মানে এটা হওয়া না হওয়া যেন সমান। আর ওনারা এখন বলছেন যে আমরা নোট অফ ডিসেন্টের ব্যাপারে আমাদের যে সিদ্ধান্ত সেই অনুযায়ী আমরা করব। এটা হচ্ছে পরিষ্কারভাবে তারা কমিশনকে প্রতারণার কাঠগড়ায় দাঁড় করিয়েছে। আসলে তারা বাংলাদেশের মানুষের সাথে প্রতারণা করতে চাচ্ছে। আমরা বিএনপিকে বলবো যে এই পথ থেকে আপনারা সরে আসেন। এনসিপি নেতারা সমালোচনা করেন বিএনপির মনোনয়নের। সংস্কার কার্যক্রমকে ঠেকিয়ে দেওয়ার জন্য ওনাদের সবচেয়ে যে বিষয় সংবিধান জানে, যিনি সবচেয়ে বেশি সংস্কার চান মনে প্রাণে, তাকে পাঠাইল সংস্কার বিরোধী কার্যক্রম করার জন্য সংস্কার কমিশনে। এটা ইতিহাসের বাংলাদেশের মানুষের খুব দুঃখজনক ঘটনা যে মানুষ এই ধরনের একটি পরিস্থিতির মধ্য দিয়ে আবার পড়ল। এখন যখন সংস্কার বাস্তবায়নের পদ্ধতিতে আমরা মধ্যে সবাই ঐক্য জোটে আসা শুরু করলাম, তখন আবারই ওনারা মাঠে মনোনয়ন ফর্ম বিক্রি করা শুরু করলো। জায়গায় জায়গায় হরতাল, জায়গায় জায়গায় হলো রোড ব্লকেট, এই জনের বাড়ি ভাঙচুর করতেছে, ওই জনের বাড়ি ভাঙচুর করতেছে। দলটির সদস্য সচিব আক্তার হোসেন অভিযোগ করে বলেন, গণঅভ্যুত্থানের পর সংস্কার বাস্তবায়ন ব্যর্থ হলে তার দায় রাজনৈতিক দলগুলোকেই নিতে হবে। ৭২-এর পরে ব্যর্থতার দায়ভার যেমন করে আওয়ামী লীগের রাষ্ট্র গঠনের এই সময়টাতে যারা সংস্কারের পক্ষে নাই, তাদেরকেও যদি সংস্কার সম্পূর্ণ করা না হয় সেই দায়ভার তাদেরকেও ইতিহাসে ভুগতে হবে এবং তাদেরকেও জনগণের কাছে দায়বদ্ধ থাকতে হবে। লম্বা সময় সংগ্রামের পর নিবন্ধন পাওয়ায় দলটির নেতাকর্মীদের অভিনন্দন জানায় এনসিপির নেতারা। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা। এদিকে জাতীয় নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। কমিটির প্রধান করা হয়েছে দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারিকে। সেক্রেটারি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে দলের জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারাকে। দলটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 2026 সালের জাতীয় নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যেই নাসির উদ্দিন পাটোয়ারি ও তাসনিম জারার নেতৃত্বে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। কমিটি দলের সার্বিক প্রস্তুতি, পরিকল্পনা, প্রার্থী বাছাই, মাঠ পর্যায়ের সমন্বয়, মিডিয়া ও প্রচারণা এবং প্রশিক্ষণ ও মনিটরিং এর মতো বিষয়গুলো সমন্বয় করবে। এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির অন্য সদস্যরা হলেন আরিফুল ইসলাম আদিব, মাহবুব আলম মাহির, খালিদ সাইফুল্লাহ, এহতেশাম হক, আব্দুল্লাহ আল আমিন, আলাউদ্দিন মোহাম্মদ, জহিরুল ইসলাম মুসা, হুমায়রা নূর, সাইফুল্লাহ হায়দার ও মোহাম্মদ তারিকুল ইসলাম। আরপিও চূড়ান্ত করার আগে রাজনৈতিক দলের সাথে আলোচনা জরুরি ছিল বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। সকালে আগারগাঁওয়ে ইসি ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সাথে প্রায় 1 ঘণ্টার বৈঠক শেষে তিনি জানান, ফেব্রুয়ারি নির্বাচনকে সুষ্ঠু করতে 31 দফা দাবি জানিয়েছেন তারা। বলেন, কালো টাকার খেলা বন্ধ করা না গেলে আগামী নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। জামানতের ক্ষেত্রে 50,000 এবং সর্বোচ্চ ব্যয়সীমা 25 লাখ টাকা থেকে কমানো দরকার। কমিশনের সক্ষমতা বৃদ্ধি করার আহ্বান জানিয়ে সাইফুল হক বলেন, না ভোটের বিধান যুক্ত করা দরকার। এছাড়া নির্বাচনের দিনই গণভোট হবে বলে আশা করেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। ইলেকশন কমিশন এখনো ভালো করে জানেই না বাংলাদেশের রাজনৈতিক দলগুলো কারা আছেন, নেতৃত্বে কারা আছেন, তাদের বক্তব্য কি, ভাবনা চিন্তাটা কি। সুতরাং তারা আরপিওর খসড়া প্রণয়নের প্রক্রিয়াতে দরকার ছিল দলগুলোর সঙ্গে আলোচনা করা, মতামত নেওয়া এবং সেখানে পরামর্শটা নিয়ে এরপরে আরপিও চূড়ান্ত করা। ইতিমধ্যে আমরা জানতে পেরেছি যে আরপিও তারা আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছেন। আমরা এটাকে আমাদের তীব্র অসন্তোষ জানাই, আমরা আমাদের ক্ষোভ জানাই এবং আপত্তি আমরা তার কাছে জানিয়েছি।
প্রধান উপদেষ্টার আহ্বানে সাড়া দিয়ে গণভোট নিয়ে এক সপ্তাহের মধ্যে রাজনৈতিক দলগুলোর ঐক্যমতে আসার সম্ভাবনা খুবই কম বলে মনে করেছেন বিশ্লেষকরা। তারপরও দেশের স্বার্থে দলগুলোকে একত্রে বসে সমাধানের চেষ্টা করার পরামর্শ তাদের। শেষ পর্যন্ত ঐকমত্য না হলে সরকারকেই সিদ্ধান্ত নিতে হবে বলে মনে করছেন তারা। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। গণভোট সহ অন্যান্য বিষয় নিয়ে এক সপ্তাহের মধ্যে রাজনৈতিক দলগুলোকে একত্রে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানানো হয়েছে সরকারের পক্ষ থেকে। জুলাই সনদ নিয়ে সোমবার উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠকের পর এ বিষয়ে সরকারের হতাশার কথা জানান আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। আহ্বান জানানো হয় এক সপ্তাহের মধ্যে এ বিষয়ে রাজনৈতিক ঐক্যমত্যের। সম্ভব হলে আগামী এক সপ্তাহের মধ্যে সরকারের এই আহ্বান কার্যকর করতে এখন পর্যন্ত রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রকাশ্যে কোনো তৎপরতা দেখা যাচ্ছে না। তাই এ নিয়ে খুব বেশি আশাবাদী হতে পারছেন না বিশ্লেষকরা। তবুও রাজনৈতিক দলগুলোর এক টেবিলে বসার পরামর্শ দিচ্ছেন তারা। কাদা চোরাছুরির যে রাজনীতি, সেই রাজনীতিটা একটা ভালো এক্সটেন্টে চলে গেছে। ফলে এগুলোকে আসলে পাশ কাটিয়ে কিংবা ওভারকাম করে যে রাজনৈতিক দলগুলো আবার এক হয়ে যাবে, আইডিয়ালি এটা খুব ভালো সব শোনায়, কিন্তু প্র্যাকটিক্যালি এটা আসলে সম্ভাবনা কম বলেই আমার কাছে মনে হয়। যেই দলগুলো ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে যুক্ত হয়ে আজকে বাংলাদেশকে এই পর্যায়ে এনেছে, তাদের নিজেদের সাথে নিজেদের মধ্যে বোঝাপড়া এবং বিশ্বাসটা তাদের একটু থাকতেই হবে। এই বিশ্বাসের ভিত্তিতেই আগামীর বাংলাদেশকে গড়ে তুলতে হবে। তো আমি মনে করি যে তারা এই এক সপ্তাহ ব্যবহার করে বসে আলোচনা সাপেক্ষে নিজেদের মধ্যে একটু সমঝোতা করে একটা সিদ্ধান্তে আসবে। বিশ্লেষকরা বলছেন, জাতীয় নির্বাচন অনুষ্ঠান করা অন্তর্বর্তী সরকারের বড় দায়িত্ব। তবে জুলাই সনদকে বৈধতা দেওয়ার পথ বাতলে দেওয়াও এই সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ দায় বলে মনে করেন তারা। সংসদ যেহেতু নির্বাচিত হয়ে আসবে, সেই সংসদে একটি আলোচনার মাধ্যমে যদি গণভোটের ব্যাপারটা ফয়সালা হয়, অর্থাৎ তারা আলোচনা করার পরে 84টি বিষয় প্রস্তাবগুলো ফাইনাল করে সংসদের ভোটের মাধ্যমে তারপরে গণভোটে দেয়, তাহলে এটি হবে সবচেয়ে পরীক্ষিত গণতান্ত্রিক উপায়। তারপরেও যদি গণভোট দিতেই হয়, তাহলেও সেটা নির্বাচনের সাথে হয়তো দেওয়া যেতে পারে, কিন্তু কোনো অবস্থাতে নির্বাচনের আগে আরেকটি, সংসদ নির্বাচনের আগে আরেকটি নির্বাচন করা আমাদের দেশ ও জাতির জন্য এই মুহূর্তে কোনোভাবেই ঠিক হবে বলে আমি মনে করি না। রেফারেন্ডাম বিষয়ে কিংবা জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে এটা এই যদি একমত না হয়, সেই ক্ষেত্রে সরকারকে একটা পথ বেছে নিতে হবে। ভোটিং বিহেভিয়ারের আগে একটা প্রবণতা দেখা যায়, সেই প্রবণতাটাই কিন্তু দেখবেন এই দলগুলোকে কাইন্ড অফ কনভিন্স করবে কিংবা বাধ্য করবে যে হয়তো এই দাবি দাবাগুলোর ক্ষেত্রে একমত হয়ে যাওয়ার ব্যাপারে। গণঅভ্যুত্থানের চেতনায় রাজনৈতিক দলগুলো দেশকে এগিয়ে নিতে একসাথে কাজ করবে বলে প্রত্যাশা বিশ্লেষকদের। ইমরুল কায়েস, বাংলাভিশন, ঢাকা। নির্বাচনকে সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং নিরপেক্ষ করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে। কেউ কোনো রাজনৈতিক দলের হয়ে কাজ করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, এসব কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। উপদেষ্টা বলেন, শিগগিরই আলাদা পুলিশ কমিশন গঠন করবে সরকার। রিপোর্ট রিশান নাসরুল্লাহ। দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে মঙ্গলবার সচিবালয়ে কোর কমিটির বৈঠক হয়। বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা কথা বলেন সাংবাদিকদের সাথে। তিনি বলেন, নির্বাচনকালে স্বাধীনভাবে কাজ করবে আইন শৃঙ্খলা বাহিনী। বলেন, বাহিনীর কারো বিরুদ্ধে অভিযোগ সহ্য করা হবে না। পুলিশের প্রতি আমার নির্দেশনা, ইলেকশনটা হইতে হবে ফ্রি, ফেয়ার, ক্রেডিবল এবং উৎসবমুখ। কারো কোনো ধরনের এরকম নেগলিজেন্স থাকলে সাথে সাথেই তার আইনি আওতায় নেওয়া আসা হবে। আগে যেমন খালি ওই জিডি করে রাখতে হতো, কেস না, এইবার সাথে সাথেই তারা পানিশমেন্টের আওতায় নিয়ে আসে। লুট হওয়া এবং অবৈধ অস্ত্র উদ্ধার নিয়ে করা প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, চেষ্টা চলছে, তবে সব জায়গার অস্ত্র উদ্ধার করা দুরূহ। এই পুলিশ কমিশনের ব্যাপারে এখানে আলোচনা হয়, বাট পুলিশ কমিশন আল্লাহ দিলে হয়ে যাবে। 2014, 2018 এবং 2024 নির্বাচনে যারা ছিল তাদের আমরা ম্যাক্সিমাম চেঞ্জ করার চেষ্টা করব। কিন্তু হলো কি, আমাদেরও একটা লিমিটেশন আছে। আমরা তো সবাইরে তো পারবো না, নতুন রিক্রুট করে নতুন অস্তিত্ব নিয়ে আসতে পারবো না। সেই সময় দেখা যায় যে একটা নির্বাচনের সাথে জড়িত ছিল, বাট সে ওরকম কোনো তার এগেইনস্টে কোনো রিপোর্ট নাই, তারা হয়তো আমরা তো ইউজ করতে হবে। আমার তো এখানে তো নতুন কোনো কিছু নেই। আমি তো বলতে পারবো না, ভাই এই আসো, আমি আজকে ওসি নিয়োগ দেবো, 100 চলে আসো। এদের আদার আমরা সর্বাত্মক চেষ্টা করতেছি। আমাদের কাছে তারা দে আর অল ক্রিমিনাল, তাদের আমরা যেই কোনো সময় পাইলেই নিয়ে আসবো। প্লাস তাদের সাথে আমাদের একটা এক্সট্রাডিশন ট্রিটি আছে, আমরা চেষ্টা করতেছি তারা আনার জন্য। বিএনপির মনোনয়নকে কেন্দ্র করে কিছু এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে।
একে নির্বাচনের আমেজ বলে মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। রিশান নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। জুলাই আগস্ট আন্দোলনে শহীদ রংপুরের আবু সাইদ হত্যা মামলায় সাক্ষী হাজির করতে না পারায় তৃতীয় দফায় সাক্ষ্য গ্রহণ পিছিয়েছে। মঙ্গলবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এ ১২তম সাক্ষীর সাক্ষ্য দেওয়ার কথা ছিল, কিন্তু সাক্ষী হাজির করতে না পারায় ১০ নভেম্বর পরবর্তী তারিখ ধার্য করে ট্রাইব্যুনাল। এর আগেও ২ দিন সাক্ষী হাজির করতে পারেনি প্রসিকিউশন। এই বিষয়ে আসামি পক্ষের আইনজীবী বলেন, প্রসিকিউশন সাক্ষী হাজির করতে ব্যর্থ হচ্ছে, এমনকি তাদের কিছুই জানানো হচ্ছে না। সাক্ষী হাজির করতে না পারার বিষয়ে জানতে চাইলে প্রসিকিউশনের পক্ষ থেকে কিছু বলা হয়নি। সেই সাক্ষী যখন গত ৩টি ধার্য তারিখে উপস্থিত হয়নি, আমরা সেই সময়ের আবেদন সরাসরি না পেলেও এবং কারণ জানতে না পাইলেও ইহা প্রতীয়মান হয় যে প্রসিকিউশনের ব্যর্থতার কারণে এই সাক্ষী উপস্থাপিত হয়নি আদালতে। বিগত আওয়ামী সরকারের আমলে বাংলাদেশে জলবায়ু নেয়া মোট ৮৯১টি প্রকল্পে প্রায় ২,১১০ কোটি টাকার দুর্নীতি হয়েছে বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। গবেষণা প্রতিষ্ঠানটি বলছে, বাংলাদেশে জলবায়ু অর্থায়নে জাতীয় তহবিলের বরাদ্দের ৫৪%ই দুর্নীতির মাধ্যমে অপচয় হয়েছে। টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেছেন, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও প্রভাবশালীরা জলবায়ু তহবিলের বরাদ্দকৃত অর্থ লুটপাট করেছে। গোলাম ময়নুল আহসানের রিপোর্ট। মঙ্গলবার রাজধানীতে টিআইবি কার্যালয়ে আয়োজিত বাংলাদেশের জলবায়ু অর্থায়নের সুশাসনের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায় শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশ করা হয়। এতে জলবায়ু অর্থায়নের অর্থ তছরূপের চিত্র তুলে ধরে টিআইবি। সংবাদ সম্মেলনে টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, জলবায়ু তহবিলের অর্থে নছয়ের চিত্র খুবই হতাশাজনক ও করুণ। কাগজে কলমে এক ধরনের রাজনৈতিক বাগাড়ম্বর আমরা দেখতে পেয়েছি। আসলে বাস্তবে আপনারা যে চিত্রটা দেখলেন সেটি আমার কাছে খুবই বিব্রতকর এদেশের একজন নাগরিক হিসাবে, যে এটা আসলে বিশালভাবে যে ভ্যালু ফর মানি বলতে যেটা বোঝায়, যতটুকু অর্থায়ন হয়েছে, যতটুকু আমি শুরুতে যেটা বলেছিলাম অর্থায়নের প্রয়োজনের সাথে তুলনায় অর্থায়নের গ্যাপ কিন্তু বিশাল। তা সত্ত্বেও যতটুকু অর্থায়ন হয়েছে সেটার কিন্তু সিংহভাগ অনিয়ম দুর্নীতির কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের হিসাব মধ্যে আপনারা দেখছেন $248 মিলিয়ন, যেটার টাকায় ২,১০০ কোটি টাকা। ট্রাস্টি বোর্ড কারিগরি কমিটির সদস্যদের যোগ সাজসে এবং রাজনৈতিক বিবেচনার প্রকল্প অনুমোদনের ছিল প্রবণতা। এবং এখানে এক ধরনের রাজনৈতিক প্রভাব এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠান অর্থাৎ ট্রাস্ট ফান্ডের এবং বাস্তবায়নকারী অন্যান্য প্রতিষ্ঠানগুলো তাদের দক্ষতার কাছে, তাদের অনিয়ম, তাদের দীর্ঘসূত্রিতা। আপনারা দেখেছেন একটা কোনো প্রকল্প এরকম আছে 4 বছরের প্রকল্প 14 বছর বাস্তবায়িত হয়েছে। কাজে এটা একটা ব্যাপক একটা বলবো যে খুবই বিব্রতকর এবং করুণ চিত্র। জলবায়ুর ক্ষতি মোকাবেলায় বাংলাদেশের প্রতি বছর $10 থেকে $12 বিলিয়ন প্রয়োজন। সেখানে 2003 সাল থেকে 2024 সাল সময়ে দাতাদের কাছ থেকে পাওয়া গেছে মাত্র $1.2 বিলিয়ন। কিন্তু পাশাপাশি গোলাম মইনুল হাসান, বাংলা ভিশন, ঢাকা। সড়ক দুর্ঘটনায় নোয়াখালীর কবিরহাটে 6 জন সহ দেশের বিভিন্ন স্থানে 11 জন নিহত হয়েছে। কবিরহাটে ট্রাক চাপায় নিহত হয় সিএনজি চালিত অটোরিকশার 6 যাত্রী। দুপুর 1:45টার দিকে নোয়াখালীর কবিরহাট উপজেলার বসুরহাট সড়কের আলিয়া মাদ্রাসার সামনের রাস্তায় ট্রাক চাপায় সিএনজি চালিত অটোরিকশার 6 যাত্রী নিহত হয়েছে। নিহতরা হলেন সিএনজি চালক খোকন, শিক্ষার্থী তানিম হাসান, মোহাম্মদ সুমন ও শাহাদাত হোসেন। এক নারী সহ 2 জনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। ট্রাকটি আটক করেছে পুলিশ। এদিকে দুপুরে শায়েস্তাগঞ্জ উপজেলার কদমতলী এলাকায় সিলেট থেকে ঢাকাগামী এনা পরিবহনের একটি বাসের সাথে কুমিল্লা থেকে আসা রয়্যাল পরিবহনের বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই 2 জন নিহত হন। গুরুতর আহতদের হবিগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে আরও 1 জন মারা যায়। নিহতদের পরিচয় পাওয়া যায়নি। আহত 20 জনকে গুরুতর আহত অবস্থায় হবিগঞ্জ ও মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যদিকে টাঙ্গাইলের মির্জাপুরে যাত্রীবাহী বাস চাপায় অটোরিকশার চালক ও যাত্রী সহ 2 জন নিহত হয়েছে। দুপুরে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের উপজেলার দেওহাটা ওভারব্রিজের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার রানাশাল গ্রামের অটো চালক রোহিত শিকদার ও যাত্রী রশিদ, দেওহাটা গ্রামের আব্দুল হামিদ। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে পূবালী ব্যাংক পিএলসি বাংলাদেশ মেডিকেল কলেজকে একটি মাইক্রোবাস উপহার দিয়েছে। বাংলাদেশ মেডিকেল কলেজের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে পূবালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা
পরিচালক ও সিইও মোহাম্মদ আলী প্রধান অতিথি হিসেবে মাইক্রোবাসের চাবি হস্তান্তর করেন। বাংলাদেশ মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাক্তার মোহাম্মদ জালালউদ্দিন ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মেডিকেল স্টাডিজ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী কমিটির কো চেয়ারম্যান ইঞ্জিনিয়ার খন্দকার মেজবাউদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মোহাম্মদ রফিকুল ইসলাম, ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহনেওয়াজ খান। এ সময় চিকিৎসক, শিক্ষার্থী ও হাসপাতালের কর্মকর্তা সহ 2টি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বাংলাদেশ মেডিকেল কলেজের ভবিষ্যৎ ক্যাম্পাসে বৃক্ষরোপণ করেন পূবালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আলী। আন্তর্জাতিক যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে চলছে মেয়র নির্বাচনের ভোট। এবারের নির্বাচনে লড়ছেন ডেমোক্রেটিক পার্টি সমর্থিত জোহরান মামদানি, স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুমো আর রিপাবলিকান প্রার্থী কার্টিস স্লিওয়া। জোহরান মামদানি মুসলিম হওয়ায় তাকে হারানোর জন্য প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ও ডেমোক্রেট নেতা অ্যান্ড্রু কুমোকে সমর্থন দিয়েছেন রিপাবলিকান নেতা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডেমোক্রেটিক পার্টি সমর্থিত মামদানি জয়ী হলে শহরের জন্য ফেডারেল তহবিল আটকে দেওয়ার হুমকিও দিয়েছেন ট্রাম্প। যদিও 4 বছর পর অনুষ্ঠিত এবারের নির্বাচনে বেশিরভাগ জনমত জরিপে কুমোর তুলনায় 10 থেকে 20 পয়েন্ট ব্যবধানে এগিয়ে আছেন মামদানি। জয় নিশ্চিতের জন্য তৃতীয় স্থানে থাকা রেডিও হোস্ট মিডিয়া ব্যক্তিত্ব কার্টিস স্লিওয়াকে প্রার্থিতা প্রত্যাহারের অনুরোধ জানিয়েছেন কুমো। স্থানীয় সময় ভোর 6টা থেকে কেন্দ্রগুলো খুলে দেওয়া হয়। ভোট গ্রহণ শেষ হবে স্থানীয় সময় রাত 9টা আর বাংলাদেশ সময় সকাল 8টায়। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। 2টি রাজনৈতিক দলের উপর ভর করে টিকে আছে অন্তর্বর্তী সরকার। মির্জা আব্বাসের মন্তব্য, আওয়ামী লীগ সমর্থকদের ভোট দেশপ্রেমিক দল পাবে বলে আশাবাদ। বিএনপির মনোনয়ন নিয়ে বিভিন্ন স্থানে উল্লাস, খালেদা জিয়ার নির্বাচন করার সিদ্ধান্তে ফেনীতে উচ্ছ্বাস, বিক্ষিপ্ত সংঘর্ষ কিছু এলাকায়। গণভোট নিয়ে 1 সপ্তাহের মধ্যে রাজনৈতিক দলগুলোর ঐক্যমতে আসার সম্ভাবনা দেখছেন না বিশ্লেষকরা। দেশের স্বার্থে দলগুলোকে একত্রে বসার পরামর্শ। নিবন্ধন পাচ্ছে এনসিপি, জানালেন ইসি সচিব। প্রতীক দেওয়া হয়েছে শাপলাকলি। নির্বাচন পরিচালনায় নাসিরউদ্দিন পাটোয়ারিকে প্রধান করে কমিটি। আওয়ামী সরকারের আমলে বাংলাদেশে জলবায়ু নেয়া 900র মতো প্রকল্পে 2100 কোটি টাকা দুর্নীতি হয়েছে, টিআইবির তথ্য। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায়। 9টায় রয়েছে নিউজ 20, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishannews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishannews। ধন্যবাদ।